আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রমবাজারের ইতিমধ্যে 5টা ক্লাস দিয়েছি। আজকে শ্রমবাজারের 6ষ্ঠ ক্লাসটা 6 নম্বর ক্লাসটা দিতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। 6 নম্বর ক্লাসটা করার পূর্বে যারা এখনো আগের ভিডিওগুলো দেখো নাই, আগের ক্লাসগুলো দেখো নাই, তাদের প্রতি অনুরোধ যে এর আগে শ্রমবাজারের 5টা ক্লাস দেখতে হবে। তো এই ক্লাসটা দেখা যাবে আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে মশিউর রহমান, MASHIUR রহমান লিখে সার্চ দিলে স্যারের ছবিটা আসবে। তো এটা সাবস্ক্রাইব করে নিলে এই চ্যানেলে বাকি 5টা ক্লাস পাওয়া যাবে। সবাই সেটা দেখলে এই 6 নম্বর ক্লাসটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এই ক্লাসে, আজকের ক্লাসে শ্রমবাজারের ভারসাম্য এই বিষয়টা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব। তো শ্রমবাজারের ভারসাম্য গত ক্লাসটি আমরা তালিকার মাধ্যমে বিশ্লেষণ করেছি। তালিকার মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে শ্রমবাজারে ভারসাম্য নির্ধারিত হয়। আজকে আমরা দেখাবো চিত্রের মাধ্যমে কিভাবে শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয়। তো শ্রমবাজারে দুটি জিনিস রয়েছে। আমরা বলেছি যে শ্রমের চাহিদা আছে, শ্রমের যোগান আছে। তো শ্রমের চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়, বিষয়টা আমরা আগে আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা হ্রাস পায়। মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক। মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা হ্রাস পায়। অর্থাৎ এই দুটির মধ্যে বিপরীত সম্পর্ক থাকার কারণে শ্রমের চাহিদা রেখা ডান দিকে কি হয়? নিম্নগামী হয়। শ্রমের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়, বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। তারপরে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান, সাপ্লাই অফ লেবার বৃদ্ধি পায়। মজুরি বৃদ্ধি পেলে সাপ্লাই অফ লেবার, শ্রমের যোগান বৃদ্ধি পায়। কি সম্পর্ক? একটা বাড়ছে আর একটা বাড়ছে, অথবা একটা কমলে আর একটা কমে, একইমুখী সম্পর্ক বা প্রত্যক্ষ সম্পর্ক। দুটি চলকের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক হলে রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। শ্রমের যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। শ্রমের যোগান রেখাটা ডান দিকে কি হবে? ঊর্ধ্বগামী হবে। এই দুটি বিষয় আমাদের ব্রেইনে রেখে আমরা শ্রমবাজারের ভারসাম্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এবার আসো আমরা এই বেসিকের ভিত্তিতে শ্রমবাজারের ভারসাম্যটা চিত্রে বিশ্লেষণ করি। চিত্রে দেখেন, তো আমরা চিত্রটা অঙ্কন করতেছি। চিত্র অঙ্কন করতে হলে আমরা সবাই জানি ভূমি অক্ষ লাগে, লম্ব অক্ষ লাগে চিত্র অঙ্কন করতে হলে। এই যে ভূমি বরাবর যে রেখা, এটার নাম হচ্ছে ভূমি অক্ষ। লম্ব বরাবর যে রেখা, এটার নাম হচ্ছে লম্ব অক্ষ, ভার্টিক্যাল অ্যাক্সিস। আর এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস।
তো ভূমিয়ককে আমরা নিয়োগ ধরলাম। নিয়োগকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি। এই নিয়োগ মানে হচ্ছে ডিএল এবং এসএল দুটোই, ডিএল এবং এসএল দুটোই আমরা কি করলাম, নির্দেশ করলাম। আর লম্ব অক্ষে হচ্ছে মজুরি, আর্থিক মজুরি ধরা যায়, প্রকৃত মজুরিও ধরা যায়। তোমাদের উদ্দীপকে ডব্লিউ থাকলে বুঝতে হবে আর্থিক মজুরি, ডব্লিউ বাই পি যদি দেওয়া থাকে উদ্দীপকে বুঝতে হবে প্রকৃত মজুরি। আমরা ডব্লিউ বাই পি ধরলাম, প্রকৃত মজুরি দিয়ে আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। ভূমি বরাবর রেখা, লম্ব বরাবর রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। আমরা অরিজিনের ও দিলাম। ভূমি অক্ষে ধরা চলক, লম্ব অক্ষে ধরা চলক চিত্রের মধ্যে দেখাতেই হবে। বি কেয়ারফুল, এটা মনে রাখতে হবে। ভূমি অক্ষে চলক ধরতেই হবে, লম্ব অক্ষের চলক ধরতেই হবে। ভূমি অক্ষে কোন চলকটা ধরা হয় সেটা ব্রেইনে রাখতে হবে। এই যে ভূমি অক্ষে আমরা নিয়োগ ধরেছি। নিয়োগ বলতে কি, শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দুটোই, ডিমান্ড অফ লেবার এন্ড সাপ্লাই অফ লেবার। অপরদিকে লম্ব অক্ষে প্রকৃত মজুরি, এই যে ডব্লিউ হচ্ছে আর্থিক মজুরি, নমিনাল ওয়েজেস, পি হচ্ছে প্রাইস লেভেল, দাম স্তর। আর্থিক মজুরিকে দাম স্তর দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে প্রকৃত মজুরি বলা হয়। লম্ব অক্ষে ধরা চলক হচ্ছে প্রকৃত মজুরি, রিয়েল ওয়েজেস। এবার আসো আমরা শ্রমের চাহিদা রেখা অঙ্কন করব। শ্রমের চাহিদা রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হয়, কারণ মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক, পরোক্ষ সম্পর্ক। এজন্য শ্রমের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী করে অঙ্কন করেছি। রেখার নাম দিলাম ডিএল, ডিমান্ড অফ লেবার। অপরদিকে মজুরির সাথে, প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, ফলে রেখাটি বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, সাপ্লাই অফ লেবার। এখন দুইটা রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিলাম আমরা, বিন্দুর একটা নাম দিতে হবে। এই বিন্দুর নাম দিলাম ইনট বিন্দু। ইনট বিন্দুতে শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে। আমরা জানি দুটি রেখা যেখানে ছেদ করে সেই ছেদবিন্দুতে দুটি রেখার মান সমান হয়। তাহলে ইনট বিন্দুতে কি হয়েছে, ইনট বিন্দুতে ডিএল ইজ ইকুয়াল টু এসএল হয়েছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি 5 নাম্বার ক্লাসে, যে শ্রমের চাহিদা, শ্রমবাজারে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হলে তাকে শ্রমবাজারের ভারসাম্য বলা হয়। তাহলে ইনট বিন্দুতে শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে কেন? এই যে ডিএল এবং এসএল পরস্পর সমান হয়েছে, ইনট বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়ে গেল। ইনট বিন্দুতে নির্ধারিত মজুরি আমরা দিলাম ডব্লিউ বাই পি নট। ইনট বিন্দুতে নির্ধারিত মজুরি ডব্লিউ বাই পি নট, এটা হচ্ছে ভারসাম্য প্রকৃত মজুরি। ভারসাম্য মজুরি নির্ধারিত হয়ে গেল লম্ব অক্ষে। ইনট বিন্দুতে ভূমি অক্ষে আমরা এই বিন্দুতে শ্রমের চাহিদা এবং যোগান দুটোর পরিমাণ পাবো, এইটাকে আমরা বললাম এম নট। তাহলে ও এম নট হচ্ছে ভারসাম্য নিয়োগ। ভারসাম্য নিয়োগ নির্ধারিত হলো শ্রমবাজারে কতটুকু, ও এম নট। ভারসাম্য নিয়োগ পেয়ে গেলাম, ভারসাম্য মজুরি পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ভারসাম্য নিয়োগ, এই ভারসাম্য মজুরি কিভাবে নির্ধারিত হয়? আমরা ধরলাম যদি শ্রমবাজারে মজুরি ডব্লিউ বাই পি ওয়ান
নির্ধারিত হয়। যদি মজুরি ও W/P1 থাকে, এতটুকু যদি মজুরি থাকে, তাহলে শ্রমবাজারে শ্রমের চাহিদা, তো শ্রমের চাহিদা কত আর শ্রমের যোগান কত, এই বিন্দুর নাম দিলাম আমরা E1, এই বিন্দুর নাম দিলাম E2। শ্রমবাজারে শ্রমের চাহিদা কত, OW/P1 এই মজুরিতে শ্রমের চাহিদা পেতে হলে শ্রমের চাহিদা রেখায় যেতে হবে। মনে রাখতে হবে, শ্রমের চাহিদা নির্ধারিত হবে, শ্রমের চাহিদা কতটুকু সেটা নির্ধারিত হবে শ্রমের চাহিদা রেখা দ্বারা। শ্রমের যোগান কতটুকু সেটা নির্ধারিত হবে শ্রমের যোগান রেখা দ্বারা। তাহলে এই মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে W/P1 E2, এতটুকু। এই দুই আঙ্গুলের দূরত্ব, এই দুই আঙ্গুলের দূরত্ব হচ্ছে শ্রমের চাহিদা, এতটুকু, এই যে শ্রমের চাহিদা। আর W/P1 E1 এতটুকু হচ্ছে শ্রমের যোগান। তাহলে শ্রমবাজারে কোনটা বেশি? শ্রমবাজারে শ্রমের চাহিদা বেশি, এতটুকু শ্রমের চাহিদা, এতটুকু শ্রমের যোগান। তাহলে E1 E2 এখানে অতিরিক্ত শ্রমের চাহিদা বিরাজমান। অতিরিক্ত শ্রমের চাহিদা থাকলে আমরা বলেছিলাম যে মজুরি বৃদ্ধি পাবে। এক্সেস ডিমান্ড অফ লেবার যদি অর্থনীতিতে থাকে, মজুরি বৃদ্ধি পায়। ধরলাম মজুরি বৃদ্ধি পেয়ে হলো W/P2, মজুরি বৃদ্ধি পেয়ে W/P2 হলো। এই বিন্দুর নাম দিলাম আমরা E3, এই বিন্দুর নাম দিলাম আমরা E4। তাহলে W/P2 মজুরিতে আমরা শ্রমের চাহিদা কতটুকু পেলাম, W/P2 এই বিন্দু আর E3 এই দুই আঙ্গুলের দূরত্ব হচ্ছে শ্রমের চাহিদা। এখন W/P2 এই মজুরিতে শ্রমের যোগান কত, শ্রমের যোগান হচ্ছে W/P2 E4, এতটুকু শ্রমের যোগান। আমরা নিশ্চিত যে অবশ্যই শ্রমের যোগান বেশি, এই যে দূরত্ব বেশি কার, SL, শ্রমের যোগান বেশি। কতটুকু বেশি? E3 E4 পরিমাণ শ্রমের যোগান বেশি। শ্রমের যোগান বেশি মানে কি? অতিরিক্ত যোগান অর্থনীতিতে বিরাজমান। অতিরিক্ত যোগান মানে কি? এখানে শ্রম উদ্বৃত্ত, এক্সেস সাপ্লাই অফ লেবার অর্থনীতিতে বিরাজমান। তার মানে মজুরি কি হবে? হ্রাস পাবে। আমরা দেখলাম এই বিন্দুতে যখন আমরা ছিলাম মজুরি বৃদ্ধি পেয়েছে, এখানে যখন আমাদের অবস্থান তখন মজুরি কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এই যে বাড়া আর এই কমা, এই এক পর্যায়ে অর্থনীতি যখন এই মজুরি স্তরে আসবে তখন আর এইরকম কোনো অসমতা থাকবে না। মানে ডিএল এবং এসএল এর মধ্যে কি হয়ে যাবে? এই মজুরিতে সমতা অর্জিত হয়ে যাবে, সমান হয়ে যাবে সাপ্লাই অফ লেবার এবং ডিমান্ড অফ লেবার। তখন এই নট বিন্দুতে অর্থনীতিতে ভারসাম্য অর্জিত হবে এবং এই ভারসাম্য অবস্থায় এই মজুরিটা হচ্ছে ভারসাম্য মজুরি আর এম নট নিয়োগ হচ্ছে ভারসাম্য নিয়োগ। এই হচ্ছে শ্রমবাজারের ভারসাম্যের চিত্র। এখন আসো এখান থেকে কিভাবে আমরা সৃজনশীল প্রশ্ন আনসার দিব বা কি ধরনের সৃজনশীল প্রশ্ন এখান থেকে হতে পারে। এখানে এই ধরনের একটা প্রশ্ন উদ্দীপক হিসেবে দিয়ে দিতে পারে। উদ্দীপক হিসেবে দিয়ে বলতে পারে যে W/P1 মজুরিতে শ্রমবাজারের অবস্থা ব্যাখ্যা করো বা শ্রমবাজারের প্রভাব অথবা ফলাফল ব্যাখ্যা করো। শ্রমবাজারে কি প্রভাব পড়বে এই মজুরিতে? তাহলে আসুন আমরা এই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি। অবশ্যই ক্লাসটা বুঝতে হলে, ইউটিউব থেকে ক্লাসটা বুঝতে হলে তোমরা খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম নিয়ে বসতে হবে, এটা লিখে ফেলতে হবে প্রশ্নটা যে OW/P1
মজুরিতে শ্রমবাজারে কি প্রভাব পড়বে অথবা শ্রমবাজারের ফলাফল লিখে তারপরে আনসার শুরু করতে হবে। আমি আনসারটা শুরু করছি। লিখতে হবে প্রথমে ও ডব্লিউ বাই P1 মজুরিতে P1 মজুরিতে শ্রমের চাহিদা P1 মজুরিতে শ্রমের চাহিদা ডিএল এর মানটা কত? শ্রমের চাহিদা ডিএল ইজ ইকুয়াল টু এই মজুরিতে শ্রমের চাহিদা পেতে হলে শ্রমের চাহিদা রেখায় দিতে হবে কতটুকু? W/P1 E2 লিখলাম W/P1 E2। এবার আসো ও W/P1 মজুরিতে শ্রমের যোগান SL is equal to W/P1 কত? এই যে SL রেখা অনুযায়ী আমরা শ্রমের যোগান পাবো W/P1 E1 W/P1 E1। ভালো করে লক্ষ্য করা দরকার, আমরা OW/P1 মজুরিতে দুইটা জিনিস নিয়ে এসেছি। আমরা উদ্দীপক হতে নিয়ে এসেছি যে এই মজুরি স্তরে শ্রমের চাহিদা কত। এই যে এতটুকু হচ্ছে শ্রমের চাহিদা, আমরা এখানে লিখলাম। তারপরে দেখেন OW/P1 মজুরিতে শ্রমের যোগান কত। শ্রমের যোগান রেখা অনুযায়ী এই যে দুই আঙ্গুলের দূরত্ব এইটা নিয়ে এসেছি। নেয়ার পরে লেখার পরে আমরা দেখব, আমরা তো দুইটা মান পেয়ে গেলাম, একটা শ্রমের চাহিদার একটা ভ্যালু পেয়ে গেলাম, শ্রমের যোগানের একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা দেখব এই মজুরিতে কোনটা বেশি। তাহলে আমরা নিশ্চিত যে OW/P1 মজুরিতে ডিমান্ড অফ লেবার বেশি, দূরত্ব বেশি এখানে, তাহলে DL গ্রেটার দেন SL। OW/P1 মজুরিতে অর্থনীতিতে শ্রমের চাহিদা বেশি, শ্রমের যোগান কম। তার মানে কি বিরাজমান? অতিরিক্ত শ্রমের চাহিদা বিরাজমান। তাহলে আমরা লিখব অতএব OW/P1 মজুরিতে শ্রমের অতিরিক্ত চাহিদা excess demand of labor is equal to DL/SL। excess demand of labor is equal to DL/SL। শ্রমের চাহিদা বিয়োগ শ্রমের যোগান is implies excess demand of labor। এবার মানটা বসান, DL এর জায়গায় DL এর মান বসান। এই যে W/P1 E2 মাইনাস SL এর জায়গায় SL এর মানটা বসাও, W/P1 E1 অতএব excess demand of labor is equal to কত? এখন এই যে বিয়োগ করতে হলে মনে রাখতে হবে এই মান দেখে বিয়োগ করা যাবে না। মানে এখানে যে W/P1 ক্যান্সেল, E2 দুইটাকে গেলে এক, এই ধরনের বিয়োগ করা চলবে না। এখানে বিয়োগ করতে হলে চিত্রে যেতে হবে, বুঝতে হবে এই জিনিসগুলো হচ্ছে রেখার মান, রেখার দূরত্ব প্রকাশিত হচ্ছে এই মান দ্বারা। আমাদেরকে চিত্রে যেতে হবে, চিত্রে গিয়ে দেখতে হবে W/P1 E2 কোথায় আছে। এই যে W/P1 E2 এই দুই আঙ্গুলের দূরত্ব, ওই জিনিসটাকে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। কতটুকু বাদ দিতে হবে? এই অংশটুকু।
কোথায়? এই যে W/P1 E1 এই অংশটুকু বাদ দিতে হবে। খুব খেয়াল, এই দুই আঙ্গুলের দূরত্ব থেকে যদি আমি এতটুকু বাদ দেই থাকবে কতটুকু? E1 E2। তার মানে বিয়োগফল হচ্ছে E1 E2। আমরা লিখলাম E1 E2। ভালো করে বোঝা দরকার, এই যে W/P1 E2 থেকে এই অংশটুকু থেকে যদি এই অংশটুকু বাদ যায়, চলে যায়, মুছে ফেলো মনে মনে, তাহলে কোন অংশটুকু থাকবে? E1 E2 থাকবে। বিয়োগফল হয়ে গেল E1 E2। এটা হচ্ছে অতিরিক্ত শ্রমের চাহিদা। গত ক্লাসে আমরা বলেছিলাম শ্রমের অতিরিক্ত চাহিদা যেকতা, শ্রমের অতিরিক্ত চাহিদা যেকতা, শ্রমের অতিরিক্ত চাহিদা মানে কি? শ্রমিক কম আর মালিকের চাহিদা বেশি, এর নাম হচ্ছে শ্রম ঘাটতি। শ্রম ঘাটতি, শ্রম ঘাটতির মানটা পেয়ে গেলাম E1 E2। অর্থনীতিতে শ্রমের কি আছে? ঘাটতি আছে। শ্রমের ঘাটতি যদি থাকে তাহলে আমরা বলেছিলাম E1 এখন লিখতে হবে। এখন এতটুকু লেখা শেষ হয়ে গেলে নিচে লিখতে হবে এভাবে, যেহেতু অর্থনীতিতে E1 E2 পরিমাণ অতিরিক্ত শ্রমের চাহিদা বা শ্রম ঘাটতি বিরাজমান, সেহেতু মজুরি বৃদ্ধি পাবে। আবার বলতেছি, এতটুকু লেখা শেষ হয়ে গেলে লিখতে হবে, যেহেতু অর্থনীতিতে E1 E2 পরিমাণ শ্রম ঘাটতি বা শ্রমের অতিরিক্ত চাহিদা বিদ্যমান, সেহেতু মজুরি বৃদ্ধি পাবে। মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার, হ্রাস পাবে এবং মজুরি বৃদ্ধি পেলে সাপ্লাই অফ লেবার বৃদ্ধি পাবে, অর্থাৎ অর্থনীতি ভারসাম্য অবস্থার দিকে অগ্রসর হবে। অর্থনীতি ভারসাম্য অবস্থার দিকে কি হবে? অগ্রসর হবে। এই হচ্ছে প্রশ্নের আনসারটা আমরা শেষ করলাম। তাহলে OW/P1 মজুরি স্তরে আমরা শ্রমবাজারের অবস্থাটা ব্যাখ্যা করলাম। এবার 2 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। OW/P2 মজুরি স্তরে শ্রমবাজারের অবস্থা ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের আনসার আমরা কি দেব? আমি আনসার শুরু করলাম, লিখতে হবে। খাতায় তোমরা লিখতে পারো OW/P2 মজুরি স্তরে। OW/P2 মজুরিতে আবার শ্রমের চাহিদা আমরা লিখব DL = W/P2 E3। W/P2 E3। তারপরে আসেন আবারও লিখবো আমরা OW/P2 মজুরিতে শ্রমের যোগান SL = W/P2 কত? SL এর মান W/P2 E4। তাহলে OW/P2 মজুরিতে শ্রমের চাহিদা পেয়ে গেছি, OW/P2 মজুরিতে শ্রমের যোগান পেয়ে গেছি। এবার দেখতে হবে কোনটা বেশি। দেখো শ্রমের যোগান কি বেশি? W/P2 E4 বেশি আর শ্রমের চাহিদা কম। তাহলে আমরা লিখব OW/P2 মজুরিতে DL <SL। অসমতার চিহ্ন কার দিকে দিলাম? SL এর দিকে দিলাম, মানে SL এর মানটা বড়। তাহলে আমরা লিখব অতএব OW/P2 মজুরিতে অর্থনীতিতে অতিরিক্ত শ্রমের যোগান বিরাজমান। তাহলে শ্রমের অতিরিক্ত যোগান, শ্রমের অতিরিক্ত যোগান আমরা বলেছিলাম গত ক্লাসে, শ্রমের অতিরিক্ত যোগান যেকতা শ্রম উদ্বৃত্ত, লেবার সারপ্লাস। শ্রম উদ্বৃত্ত একই কথা। শ্রম উদ্বৃত্তর সূত্র হচ্ছে এক্সেস সাপ্লাই অফ লেবার ইজ ইকুয়াল টু SL বিয়োগ কত? DL। এক্সেস সাপ্লাই অফ লেবার ইজ ইকুয়াল টু SL বিয়োগ DL।
এসএল এর মানটা কত W/P2 এসএল এর মানটাই এসএল এর মানটা কত W/P2 E4 W/P2 E4 মাইনাসের জায়গায় মাইনাস দিলাম ডিএল এর মানটা কত W/P2 E3 W/P2 E3 দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা এক্সেস সাপ্লাই অফ লেবার ইজ ইকুয়াল টু শ্রমের যোগান বিয়োগ শ্রমের চাহিদা শ্রমের যোগানের মানটা আমরা বসিয়েছি W/P2 E4 এই যে মানটা বসানো হয়ে গেল ডিএল এর জায়গায় ডিএল এর মানটা কত বসিয়েছি W/P2 E3 এই যে W/P2 E3 এবার আমরা বিয়োগ করব এক্সেস সাপ্লাই অফ লেবার কত হয়েছে দেখি এক্সেস সাপ্লাই অফ লেবার ইজ ইকুয়াল টু বিয়োগ করতে হলে কোথায় যেতে হবে চিত্রে যেতে হবে চিত্রে যাচ্ছি আমরা W/P2 E4 এই যে W/P2 E4 এই অংশ থেকে আমরা বিয়োগ করব W/P2 E3 এই যে W/P2 E3 এতটুকু যদি আমরা বাদ দেই থাকবে কতটুকু এই যে E3 E4 এতটুকু থাকবে E3 E4 এই যে E3 E4 এক্সেস সাপ্লাই অফ লেবার আমরা পেয়ে গেলাম আরেকটা বিষয় এখানে মনে রাখা দরকার খুব খেয়াল করা দরকার এই যে এই মজুরি যখন দেয়া হবে তখন মালিক কর্তৃপক্ষ চাহিদা সৃষ্টি করবে W/P2 E3 কিন্তু এই মজুরিতে শ্রমিক বলবে আমরা কাজ করতে রাজি আছি কতটুকু W/P2 E4 তাহলে বেশি পরিমাণ শ্রমিক কাজ করতে রাজি আর মালিক বলতেছে আমার এতজন শ্রমিকের প্রয়োজন নাই নিয়োগ পাবে কতজন যে পরিমাণ শ্রমিক মালিক চাহিদা সৃষ্টি করবে তাহলে এই পরিমাণ শ্রমিক নিয়োগ পাবে এই যে বাকি 3-4 পরিমাণ শ্রমিক অর্থনীতিতে থেকে যাবে এটার নাম হচ্ছে বেকারত্ব এই পরিমাণ শ্রমিক অর্থনীতিতে বেকার থাকবে তাহলে আমরা আরেকটা বিষয় পেয়ে গেলাম যে অতিরিক্ত যোগান যে কথা শ্রম অধিবৃত্ত একই কথা অথবা বেকারত্ব একই কথা বেকারত্ব তাহলে এইটা যে মানটা বের করেছি মানটার নাম হচ্ছে বেকারত্বের মান বেকারত্ব কতটুকু E3 E4 পরিমাণ শ্রম অর্থনীতিতে বেকার থাকবে এরা নিয়োগ পাচ্ছে না এই মজুরিতে তাহলে মনে রাখতে হবে একটি নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে রাজি প্রচলিত মজুরিতে কাজ করতে প্রস্তুত বা রাজি কিন্তু কাজ পায় না মালিক নিয়োগ দেয় না তাকে বলা হয় বেকারত্ব তাহলে আমরা বলবো অর্থনীতিতে E3 E4 পরিমাণ শ্রমের অতিরিক্ত যোগান রয়েছে অর্থাৎ শ্রমিক বেকার রয়েছে ফলে মজুরি হ্রাস পাবে এই কথাটা বলতে হবে এতটুকু লেখা শেষ হয়ে গেলে বলতে হবে কি যেহেতু অর্থনীতিতে E3 E4 পরিমাণ বেকারত্ব রয়েছে সেহেতু মজুরি কি হবে হ্রাস পাবে কারণ এক্সেস শ্রমিক অর্থনীতিতে বিরাজমান অ্যাভেলেবল শ্রমিক রয়েছে তাহলে মালিক কি করবে মজুরি হ্রাস করবে মজুরি হ্রাস পেলে ডিমান্ড অফ লেবার কি হবে বিপরীত সম্পর্ক বৃদ্ধি পাবে এই যে ডিমান্ড অফ লেবার কম ছিল সাপ্লাই অফ লেবার বেশি ছিল কম অংশটা এখন কি হয়ে যাবে আস্তে আস্তে বাড়া শুরু হবে এই যে বৃদ্ধি পেল আর এটা বেশি ছিল এই বেশি অংশটা আস্তে আস্তে কমে যাবে এই যে মজুরি কমলে শ্রমের যোগান কমবে এবং অর্থনীতি এক পর্যায়ে ভারসাম্য অবস্থার দিকে কি হবে উপনীত হবে এই হয়ে গেল 2 নম্বর প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভারসাম্য অবস্থাটা ব্যাখ্যা করো অথবা বলতে পারে OW/P0 মজুরি স্তরে শ্রমবাজারের অবস্থা ব্যাখ্যা করো এখানে আমরা কি করব দেখো OW/P0 মজুরি স্তরে আমরা শ্রমের চাহিদা নিব কতটুকু শ্রমের চাহিদা W/P0 E0 তারপরে আমরা লিখব OW/P0 মজুরিতে শ্রমের যোগান কত W/P0 E0 তারপরে লিখব আমরা অতিরিক্ত চাহিদা তে চাহিদা বিয়োগ যোগান চাহিদার মান W/P0 E0 যোগানের মান W/P0 E0 মানটা বসাইলে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে এর মানে অতিরিক্ত শ্রমের চাহিদা নাই তারপরে আবার আমরা লিখব OW/P0 মজুরিতে শ্রমের অতিরিক্ত যোগান
এই সূত্র লিখব, আবার এসএল এর জায়গায় W/P নট T নট, ডিএল এর জায়গায় W/P নট T নট, মানটা বসাবো, শূন্য হয়ে যাবে। তারপরে আমরা বলবো W/P নট মজুরি স্তরে শ্রমের অতিরিক্ত চাহিদা শূন্য, শ্রমের অতিরিক্ত যোগান শূন্য, অর্থাৎ শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্য অর্জিত হয়েছে অর্থাৎ কোনো উদ্বৃত্ত শ্রম নাই, শ্রমের ঘাটতিও নাই, অর্থাৎ শ্রমবাজারে কি বিরাজমান? ভারসাম্য বিরাজমান। তো আমি এই ভারসাম্যের এই চিত্রটা ব্যাখ্যা করলাম। এখানে যে বিন্দুর মানগুলো নিয়েছি আমরা প্রতীকের মাধ্যমে নিয়েছি। এই মানগুলো পরীক্ষায় তোমাদের সংখ্যাগত মান থাকতে পারে, এখানে 5, 10, 15, এখানে 20 এইরকম মান থাকতে পারে। তো এইরকম মান থাকলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে, খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্ন এসেছে এই বোর্ডের প্রশ্নগুলা প্র্যাকটিস করতে হবে। একাধিক প্রশ্ন বাসায় প্র্যাকটিস করলে এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। তো এই সংখ্যা ধরে এই মানগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি আগামী ক্লাসে শ্রমবাজারের ভারসাম্যের আগামী লাস্ট ক্লাসটার একটা ক্লাস নিয়ে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই লাস্ট ক্লাসে শ্রমবাজারের ভারসাম্য নিয়ে আলোচনা করব। এইটা সমীকরণের ভিত্তিতে বীজগাণিতিক উপায়ে কিভাবে ভারসাম্য মজুরি এবং নিয়োগ নির্ধারিত হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থতাতে রাখেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।